দিয়ে আমি ডাস্টবিন থেকে ভালো ভালো খাবারগুলো হাত দিয়ে নিয়েছি। কুকুরগুলো কি বোকা? একদম না, একদম না মানুষদের মতো, খালি নিজেদের মধ্যে মারামারি করে করে। আর আমার মতো সুযোগ সুবিধা না, লুটে ফুটে খায়, লুটে ফুটে খায়। একটু আগে দেখলাম নোংরা ডাস্টবিনে কুকুরগুলোর সাথে নোংরা খাবারগুলো নিয়ে কাড়াকাড়ি করছে, আর এখন কিনা নোংরা উচ্ছিষ্ট খাবারগুলো নিয়ে বাড়ির মধ্যে ঢুকে পড়েছে। এখন না ওই মানুষের থেকে কুকুরের ইজ্জত অনেক বেশি। কুকুরের ইজ্জত বেশি? হ্যাঁ নিশ্চয়। তা না হলে যে যেখানে তোমার আমার মতো মানুষ যাওয়ার সুযোগ পায় না, সেই সুপার স্পেশালিটি হাসপাতালে একটা বিনে পয়সায় একটা কুকুর ওই ডায়ালিসিস করার সুযোগ পায় কি করে? চুপ, একদম অপ্রিয় সত্য কথা বলবি না, না হলে পুলিশ প্রশাসন জানতে পারলে তোকে হয়তো দেশদ্রোহী বলে একদম জেলে পুরে দেবে। হ্যাঁ জানি তো এখন যে হবুচন্দ্র রাজা আর হবুচন্দ্র মন্ত্রীর রাজত্ব চলছে এই দেশে, এখন বিনে পয়সায় চাল পাওয়া যায় গো। আর এইদিকে জ্বালানির দর আর আগুন সবজি বাজারের দর অনেক বেশি, আর এই শুধু মানুষ চাল চিপিয়ে পেট ভরাবে। ঠিক বলেছিস পাগলা। একটার পর একটা কলকারখানা বন্ধ হয়ে যাচ্ছে। অথচ দেখো এই দেশে ইঞ্জিনিয়ারের ছড়াছড়ি। একদম ঠিক কথা বলেছিস। সারা এবার আমাদের এলাকায় এক শিল্পপতি কারখানা করতে, কারখানার কাজও শুরু হয়ে গেল। ভাবলাম যে কোনো একটা কাজ ছুটে যাবে, কিন্তু একজন নেতা মন্ত্রী এসে আমাদের এলাকার মধ্যে এই মারামারি লাগিয়ে সারা কারখানা বন্ধ করে দিল, আর আমরা সেই বেকারই রয়ে গেলাম। আরে কারখানায় চাকরি করতে হবে কে বলেছে? আরছি বরং হ্যাঁ তেলে বাজার দোকান করো। আরে তেলে বাজার দোকান করে কত টাকা ইনকাম করবো? এই জন্যই বলে এই দেশের মানুষ একেবারে বোকার হদ্দ। আরে বাবা, আরে দোকানের সামনে তেলে ভাজা, পেছনে খরমুজা, অনেক মূল্য। বছর ঘুরতে না ঘুরতে দেখবে একেবারে গাড়ি বাড়ি হাতিয়ে লাখপতি হয়ে গেছ, লাখপতি। আমার এই গরিব খানায় কি তুমি সেই পাগলটা না যে কিছুক্ষণ আগে রাস্তার ডাস্টবিনে কুকুরগুলোর সাথে পাতা নিয়ে টানাটানি করছিলে? হ্যাঁ স্যার, ওই পাগলকে ঘরের মধ্যে ঢুকতে দেখে ওকে তো স্যার আমি দাঁড়াতে এসেছিলাম, কিন্তু এমন সব ভালো ভালো কথা বলতে লাগলো যে ছেঁড়া কাদায় শুয়ে লাখ টাকার স্বপ্ন দেখাচ্ছিল, তাই না? ওর ব্যবস্থা আমি পরে করছি, কিন্তু তুমি? আপনার ভাইয়ের বিয়ের বৌভাতে কেটানোর কাজে এসেছিলাম স্যার, কিন্তু স্যার এখনো পেমেন্টটা তো বাকি আছে। ও নিয়ে তোমায় কোনো ভাবতে হবে না, আমার ম্যানেজার যথাসময় তোমার সব টাকা তোমার পেমেন্ট দিয়ে দেবে। আরে আজ আমার ভাইয়ের পুরো সজ্জা। হ্যাঁ, আজ আমি অনেক ব্যস্ত আছি, তুমি বলো এখন যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি যাচ্ছি। তবে স্যার একটা কথা, এখানে যে শুনলাম আপনি নাকি স্যার দুটো কারখানার মালিক। আমার বড্ড অভাব স্যার, যদি আপনার কারখানায় কোনো একটা কাজের ব্যবস্থা করতে। বললাম না আজ আমি ব্যস্ত আছি, তুমি এখন যাও। ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি যাচ্ছি স্যার। তবে স্যার কাজের ব্যবস্থাটা একটু করবেন কিন্তু। কাজ কাজ আর কাজ, আরে সবাই যদি সবাই কাজের পিছনে দৌড়ায় তাহলে এই অকাজ কুকাজ গুলো করবে না কে? তুমি তুই এখন যাসনি পাগলা? হে তুমি, তোমায় এত চেনা চেনা লাগছে কেন? কেন মনে হচ্ছে কোথাও না কোথাও তোমাকে আমি দেখেছি। আরে কি বললি পাগলা, দেখেছিস? আরে তুই যদি আমায় দেখতিস তাহলে আমিও নিশ্চয়ই তোকে দেখতাম, কিন্তু কই আমার তো তোকে চেনা চেনা বলে মনে হচ্ছে না। আরে পারবে কি করে? অর্থ আর অহংকার তোমাকে অন্ধ করে দিয়েছে, অন্ধ। তার সেই জন্যই তুমি মানুষ চিনতে পারছো না। মানুষ ভয়ঙ্কর জানোয়ার বলে মনে হচ্ছে, জানোয়ার। আর ওই জন্যই তো রাস্তার কুকুরগুলো পর্যন্ত তোকে দেখে ভয়ে পিছিয়ে যাচ্ছিল। আর পারলে আয়নায় একবার নিজের মুখটা দেখে নিস। আয়নায় তুমি কখনো নিজের স্বরূপটা দেখেছো? আমার স্বরূপ? হ্যাঁ গো বাবু, এই তো আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার ওই ভয়ঙ্কর অদ্ভুত চেহারা। ওই তো শরীরটা তোমার মানুষের মতো হলেও মাথাটা বিলকুল হায়নার মতো, চোখ দুটো বাঘের মতো জয়তর করছে, কার চামড়ের মতো চিপটা লগ্ন করছে, লাল সাত ছাপা বাড়ানো তোমার ওই অদ্ভুত চেহারাটা আমার কি ভয়ঙ্কর বাবু।
তুমি তুমি আমি মারলে? মারলাম মারলাম মারলাম। যদি ভালো চাস তো এখান থেকে মানে মানে কেটে পড়, নয় তোকে স্যার আমি গুলি করে মারবো। পারবে না তো বাবু, পারবে না। যে একদিন সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে বেঁচে এসেছে তাকে আর কেউ মারতে পারবে না, কেউ পারবে না। এমন একটা দিন আসবে সেদিন তোমার ওই নির্মম মৃত্যু তোমার চুলের মুঠি ধরে নিয়ে যেতে চাইবে, আর তুমি সবার সামনে প্রাণ ভিক্ষে চাইবে, প্রাণ ভিক্ষা। পারলাম। আরে চক্রবর্তী গতিতে ঘুরিতেছে অবিরত, আনতে রয়েছে ঘরের পিঠে, আনতে ঘুরিতেছে, আনতে ঘুরিতেছে। কে ওই পাগলা? আর আমাকে জড়িয়ে এত কথা বলে গেল কিভাবে? তবে তবে কি আমারই কোনো দুষ্কর্মের সাক্ষী? না না, এই মহেশ মল্লিক কোনোদিন তার কোনো দুষ্কর্মের সাক্ষীকে বাঁচিয়ে রাখে না। শুধু নয় গো জয় দুর্গা সুন্দরী, আর ওই জন্যই তোকে নাটক করে এই বাড়িতে টেনে আনলাম। আর এরপর তোমার ওই দুর্গা সুন্দরীকে নিয়ে পরের খেলা। এবার দেখো কি হয়। হবে না, আমার দ্বারা কিচ্ছু হবে না। হবে না বললেই হলো? এত বড় ছেলে মাত্র কোটা কথা মনে রাখতে পারো না? আর কোন কথাটা মনে লাগে? দাদা এক কথা বলছে তো তুমি অন্য কথা বলছো। আরে মাধব আবার তোকে কি অন্য বলা শিখেছে রে ভাই? মাধবটা বলছে বলেছি তো, তোমার কথাগুলোই আমি ওকে পাখি পড়ার মতো করে শেখাচ্ছি। রোজ রাতে তুমি যেমন চোরা কুঠুরিতে শুতে, ঠিক তেমনই আজ তুমি সেখানে গিয়ে শোবে। না, আমার বউ বলে দিয়েছে আমাকে এই ঘরে বইয়ের কাছে শুতে আরে হবে। ছি 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 ছি, ছি। আরে কোথাকার কোনো একটা মেয়ে ছেলে দুদিন হলো এই বাড়িতে এসেছে, আর তুই কিনা তার সঙ্গে শুবি? সবাই তোমাকে অসভ্য, পাজি, লম্পট বলবে। ছি, ছি, ছি। আর আমি বইয়ের কাছে না শোবো না দাদা। তাহলে আমি পুজোর ঘরে বইয়ের তাহলে কি করবো? কেন রে, তোর বউকে ঘুমাতে বলবি? আর তোর বউ ঘুমিয়ে পড়লেই তুমি চুপি চুপি ও ঘর থেকে বেরিয়ে তোমার চোরা কুঠুরির ঘরে চলে আসবে। কি বড় বাবু, ঠিক বলেছি তো? একদম ঠিক বলেছো। বেশ, আমি পা টিপে টিপে আমি ওই ঘর থেকে আমার ঘরে চলে যাব। বউ জানতেই পারে না। কি বুঝা কি বুঝা জানো জানো মাধবদা, আজ আমার না বউ কত কি খাওয়াবে বলেছে। ওমা, তাই নাকি? আর বলছি কি গো, এত বড় বড় পেলেতে না, এত বড় বড় মিষ্টি, এক গ্লাস দুধ এনেছে গো। আরে দূর হতভাগা। আরে তুই কি কোনো কচি বাচ্চা যে দুধ খাবি? আর তুই এখন বড় হয়ে গেছিস। আমি ভালো হ্যাঁ, নিশ্চয় বড় না হলে কি কেউ বউ আনতে পারে? আর বড় হলে কেউ দুধ খায় না রে ভাই। আরে মদ খায়, মদ। হ্যাঁ মদ। আর এই নে মদ খা। আরে আরে আরে, করছো নাকি? এখানে খাচ্ছ কেন? ওটা পরে খাবে, মানে তোমার বইয়ের সামনে গিয়ে খাবে। ঠিক আছে, আমি বইয়ের কাছে খাবে। আমিও বড়দের মতো না মদ খাবো, আরো কত কিছু করবো। হ্যাঁ, আর বউ কথা না শুনলে বেশ আচ্ছাটি করে কেলাবি ভাই। আমি আচ্ছা করে গেলাম, আচ্ছা করে গেলাম। আরে যা পাগলা যা, তুই বউকে কেলাতে পারিস আর না পারিস, তোর হাতে যে আমি পোড়া ডোজের ঘুমের ওষুধ মেশানো মদটা তুলে দিয়েছি, তার এক ঢোক পেটে পড়লি সারা তুই নিজেই কেলিয়ে পড়বি। আর সেই সুযোগে তোর বউটাকে নিয়ে আমি বড় বাবু, আপনি কি নতুন কিছু ভাবছেন? হ্যাঁ? ভাবছি তো। আরে আমার এই ভাইটার আজকে ভুলো সজ্জা, আর আজকের দিনটা ওর কাছে কত আনন্দের, কত স্বস্তির দিন। তাই তাই আজকের দিনে আমার এই ভাইটা রাতের বেলা ঘুমের যেন কোনো অসুবিধা না হয়, সেই দিকে তুমি একটু খেয়াল রেখো মাধবদা। কেমন? সেই দিকে কিন্তু একটু নিশ্চয়ই খেয়াল রাখবে।
কিন্তু তোমার বউ তোমার ভালো চাই গো ছোট বাবু। তাই বলছি, আমরা যে যাই বলি না কেন, যদি নিজের ভালো চাও, তুমি শুধু তোমার বউয়ের কোথায় শোনো ছোট বাবু, শুধু তোমার বউয়ের কোথায় শোনো। মাধব না একটা পোটা পাতি, কখন দেখি বলে তা নিতেলেই ঠিক নেই। আমি কাল কথা তুলবো, আজ আমি কত বড় হয়ে গেছি, বিয়ে করে আমি বউ এনেছি। কিন্তু দাদাটা আমার ছোট হয়ে গেল, তাই তো এখনো বিয়ে করতে পারেনি। মামা ভালি ভালি মোদা কিন্তু নাই, আমার একটা বউ আছে, দাদার বউ নাই। আমি তো থপ ভুলে গেছি, দাদা আমায় দাদা বলতে বলেছিল, আমি তো থপ ভুলে গেছি। এই যে মশাই, সবসময় সবকিছু ভুললে চলবে বুঝি? সেই কখন থেকে আমি তোমার ঘরে এই দুধ নিয়ে অপেক্ষা করছি, আর তুমি কি না এখানে আছো? নাও, এই দুধটা এবার খেয়ে নাও। না না না, আমি দুধ খাবো না। কেন তুমি দুধ খাবে না কেন? আমি কি কচি বাচ্চা গেলে যে আমি দুধ খাবো? আমি এখন বড় হয়ে গেছি, আর তাই বড়দের মতো না আমি মদ খাবো। না, এই মদ তুমি খেও না। মদ হলো পৃথিবীর সবচেয়ে বাজে জিনিস। তাই তো আমি প্রত্যেকটা মানুষকে বলি, এই মদকে বর্জন করে সংসারে একটু শান্তি বজায় রাখুন। কি বললে গো? হ্যাঁ গো, আর এই দুধ হলো সবচেয়ে উপকারী পানীয়। এইটা খেলে, এটা যদি তুমি রোজ খাও, তাহলে তোমার শরীরে শক্তি বাড়বে, তুমি তোমার শত্রুদের মারতে পারবে। কে আমার ধরছিল গো? আগে তোমাকে দুধ খাইয়ে শক্তিটা অর্জন করো, তারপর আমি তোমায় ঠিক চিনিয়ে দেব যে কে তোমার শত্রু। এবার দুধটা খেয়ে নাও তো। না না, আমি দুধ খাবো না, না আমি দুধ খাবো না, না। এ মা, বাবা আমার মদের বোতলটা ফেলে দিয়ে আমায় যে দুধ খাইয়ে দিল। আমি বরং পালাই যাচ্ছি। এই, কোথায় যাচ্ছ তুমি? আমার ঘরে দুধে। কিন্তু আজ যে ফুলসজ্জার রাত, আজ তুমি আমার কাছে শোবে। তোমার কাছে ধুলে লোকে আমি খারাপ বলবে না? তুমি আমার স্বামী, আর এই ফুলসজ্জার রাতে স্বামী স্ত্রী তার দেওয়া নেওয়া খেলায় বিভোর থাকে। আর এই খেলা খেললে তোমায় কেউ তোমাকে লম্পট চরিত্রহীন কিচ্ছু বলবে না, বরং আদর্শ পুরুষ ভেবে তোমাকে সবাই আশীর্বাদ করবে। আমি তো বইয়ের কোথায় ঢুকছি, দাদা ভুলে না বড্ড রাগ করবে গো। তুমি এবার ঘুমো, হ্যাঁ? আমি বললাম পালাই, হ্যাঁ আমি পালাই। না, কোথাও যাবে না। আজ তুমি আমার কাছে শোবে। শুধু আজ নয়, আজ থেকে সারাটা জীবন তুমি আমার কাছে থাকবে, আমার পাশে থাকবে। না, আর আমি তোমার কাছে থাকবো না, আমার ছেড়ে দাও বলছি, আমার ছেড়ে দাও। না, তুমি আমার কাছে শোবে। আজ আমি তোমায় কোথাও যেতে দেব না। মেরে বাজি দুটো। আমায় তুমি মারলে আমি কেন মারলে আমায়? ফুলসজ্জার রাতে যদি নিজের স্ত্রীর কাছে শোয়ার ক্ষমতাটুকু তোমার না থাকে, তাহলে কেন বিয়ে করতে গেছিলে? স্বামী হয়ে কেন এসেছিলে? বউয়ের সম্মান রক্ষা করার চেয়ে বেশি তোমার দাদার কথা বেদ বাক্য বলে মনে হয়? তাহলে তুমি আমার গলা টিপে খুন করে দাও, মেরে দাও, আমার গলা টিপে মেরে দাও। তুমি আমার করে রাখো, তুমি বলে গেলে আমিও যে মরে যাবো। কি বললে? আমার দাদাকে তুমি চেনো না গো? আমার দাদার নাম বড় শয়তান। সম্পত্তির জন্য আমার বাবাকে মেরে ফেলেছি। সে কি? আমাকেও না মেরে ফেলত, কিন্তু বাবা অনেক আগে থেকে আমার নামে সব সম্পত্তি আমার বউয়ের নামে লিখে গেছে। তাই তো এখনো আমাকে বাঁচিয়ে রেখেছে। কিন্তু এখন তো ওই তো সম্পত্তি তো তোমার নামে হয়ে গেছে বউ।
টাকার কোটা না তুললে দাদা যদি তোমাকেও মেলে ফেলে। সেই জন্যই তো তোমার আমার সাথে থাকার অনেক দরকার। আমরা একসাথে থাকলে আমাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। তোমার কথা তো আমি কিছুই করতে পারছি না। আমার না মাথাটা কেমন যেন বলছে। নিশ্চয়ই তোমার ঘুম পেয়েছে। চলো চলো, তুমি ঘুমাবে, আমি তোমার মাথায় হাত দিয়ে দেব। আমার তো ঘুম আসছে না। তুমি আমার মাথায় হাত বুলিয়ে একটি গান গাও না গো। গান? ঠিক আছে। ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। এই মন জামিনী আগে তো আসেনি, এই মন জামিনী আগে তো আসেনি। মধুবনে থাকতো না যোছনা ছুঁয়ে। তবু চাঁদ তুমি জেগে থাকো আমাদের মাঝখানে, এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ও এ রাতের সাক্ষী হয়ে। ঘুমিয়ে পড়েছে। শিশুর মতো সহজ সরল মানুষটা কতই না কষ্ট, কিন্তু না গো না, আর কোনো কষ্ট তোমার হবে না। তোমার জীবনে আমি এসেছি, তাই তো আজ থেকে তোমার জীবনে শুধুই সুখ আর শান্তি। আমি তোমার জীবনে সুখ এনে দেবো। আমি তোমায় কথা দিচ্ছি। হারামজাদা বোবাটা দেখছি সেই ঘুমের ওষুধ মেশানো মদটা খেয়ে শালা এই ঘরেই কেলিয়ে পড়েছে। এই সুযোগ আমি আবার ওই দুর্গা পূজা সেরে নিই। আপনি এখানে? আরে হ্যাঁ, না মানে আমি এই দুর্গাপূজার ঘরটা কেমন ফাঁকা ফাঁকা দেখলাম। আর এমন একটা সুন্দর দিনে কি নিজেকে কি উপসী রাখা যায় সুন্দরী? এসো এসো। আমার এই হাওয়া গোবা ফাইটার বদলে আজ আমি তোমাকে একটা খুব সুন্দর করে সজ্জা উপহার দেব। আরে এসো আমার সঙ্গে এসো। ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন। ওগো, ওগো, তুমি কি এখনো ঘুমিয়ে থাকবে? ওঠো, তোমার স্ত্রীর সম্মান রক্ষা করবে না। ওঠো, বাঁচাও আমাকে, বাঁচাও। স্বামী, বাঁচাও। তবে আমার মুখে দিলে তুই তুই আমার কাছে বাধা দিস? তোর এত বড় সাহস? তুই আমার কাছে বাধা দিস? আজ তোকে আমি মেরে ফেলবো। তোকে আজ আমি মেরে ফেলবো। ছেড়ে দিন, মারবেন না, মারবেন না, দয়া করে মারবেন না। আমি আপনাকে কথা দিচ্ছি, আপনার কোনো কথার অবাধ্য হবে না। আমার স্বামীকে মারবেন না।
আরে শিকার কিন্তু এখনো বাঘের মুখে ধরা দেয়নি বন্টি আমার। তবে হ্যাঁ, শিকার যখন একবার বাঘের খাঁচায় ধরা পড়েছে তখন বাঘ তাকে নিশ্চয়ই চেপে পুটে খাবে। তা কেমন আছো বন্টি আমার? ভালো আছি দাদা। আপনি যে আসবেন তা আমি ভাবতেই পারিনি। আরে না এলে নিজের কাছে যে নিজে ভীষণ ছোট হয়ে যেতাম বন্টি আমার। সেজি আর তুমি যেভাবে দুর্দান্ত ভাবে অভিনয় করে ওই দিগন্তটাকে কিক আউট করে আমার ভাইয়ের এন্ট্রি করার সুযোগটা করে দিলে, তার জন্য তোমার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ থাকবো বন্টি আমার। সেজি এসব আপনি কি বলছেন? সেদিন আপনি আমাকে যেমনটা শিখিয়ে দিয়েছিলেন আমি তো তেমনটাই করে গেছি। তোমার অভিনয় আমি ভীষণ ভাবে মুগ্ধ। আর আমি তো এটাও ভেবে রেখেছি যে যদি আমি কোনোদিন যাত্রার দল করি তাহলে তোমাকেই তার নায়িকা বানাবো। এখন আমার যাত্রা মাত্রা হয় নাকি? কেন দেখে না কেন? আরে যাত্রাই তো হলো আমাদের প্রাচীন বঙ্গ সংস্কৃতির এক জনপ্রিয় লোকশিল্পী। আর যদিও আজকালের টিভি সিরিয়ালে দৌড়াতে যাত্রা একেবারে কোণঠাসা, তবু অনেক কুড়ি মানুষ এখনো যাত্রাটাকে উপরে টেনে আনার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তবে আমিও করি, তাই তো বছরে দুই একটা যাত্রা পালায় অভিনয় আমিও করে থাকি। এই বছর যেমন ওই মহিষাসুর মর্দিনী পালাতে অভিনয় করতে করতে ওই দুর্গার জীবনে হঠাৎ একটা অঘটন ঘটে যাওয়ায় যাত্রাটা মাঝখানে বন্ধ করে দিতে হলো। হ্যাঁ, তবে আমি আবার করবো, আর এবার নায়িকা বানাবো তোমাকে। আমাকে? আরে নিশ্চয়, তোমার এমন সুন্দর চেহারা, টানা টানা চোখ, টিকেলো না। আহা! আরে তোমাকে ছাড়া দুর্গার চরিত্রে আমি অন্য কাউকে ভাবতেই পারি না। দাদা হ্যাঁ, তো একটা কথা বলছি বন্টি আমার, তুমি কিছু মনে করো না কেন? তোমার এমন সুন্দর চেহারা, তুমি গয়না করো না কেন? আমার স্বামী তো আপনার নেট কারখানায় সামান্য মাইনের কাজ করে। গয়না পরার টাকা কোথায় পাবো? আরে তাই বলে আর্টিকালের বুড়িদের মতো এই একটাই সেকেল শাড়ি করে নিজের এই এত সুন্দর অপরূপ সৌন্দর্যটাকে ঢেকে রাখবে? আরে না না না, এটা একেবারেই মানা যায় না। আরে কোথায় তুমি আলট্রা মডার্ন, আমি ওই মিনি স্কার্ট টপ জিন্স পরবে তা না। দাদা আরে এই জন্যই তো তোমার জন্য আমি এই এক সেট গয়না আর এই মডার্ন ড্রেসটা এনেছি। আপনি আবার এসব করতে গেলেন কেন? আসল কথা কি জানো বন্টি আমার? ওই অ্যাকোয়ারিয়ামের রঙিন মাছগুলোকে খেলে বেড়াতে দেখে যেমন অনেক মানুষ আনন্দ পায়, তেমনি ওই ছোট ছোট খাটো খাটো পোশাক পরে ওই কচি কচি বৌদি টাইপের মেয়েগুলো আমার চোখের সামনে ঘুরে বেড়াবে, এটা দেখতে আমার বড্ড ভালো লাগে বন্টি। বেশ তো, আপনি রোজ আমাদের বাড়ি আসুন আর আমি রোজ নতুন নতুন ড্রেস পরে আপনার সামনে আসবো। তুমি বড্ড বোকা বোকা কথা বলো বন্টি আমার। আরে বাবা, এই ভাই বোনের সম্পর্কে কি এত বড় জোর থাকতে পারে যে ওই রোজ রোজ আমাকে তোমার কাছে টেনে আনবে? হ্যাঁ, হতাম যদি আমরা কোনো প্রেমিক প্রেমিকা। দাদা আরে কি যে সব বাজে বাজে কথা বলছি? আরে মনের গোপন কথাটা যেটা আমার মনেই চেপে রাখা উচিত ছিল সেটা কেন মুখ বুঝতে বেরিয়ে গেল। এই জন্য সারা মাঝে মাঝে নিজের মাথায় চারটি মারতে ইচ্ছে করে। তা তুমি কিছু মনে করো না বন্টি আমার। মনে তো অবশ্যই করবো দাদাজি আমার। যদি মনের কথাটি আমার গোপন করে রেখে দেন। তার মানে তার মনের কথাটা কি ওই ওপেন মানে সত্যি করা যায় না? আপনি কি রাগ করলেন? আরে না না, রাগ নয়। আরে আমার ভীষণ কষ্ট হচ্ছে। এমন কথা তুমি বলতে পারলে, আর যদি পারলে তাহলে আরো আগে পারলে না কেন? তাহলে ওই এতগুলো রাত আমার তোমায় পাবো কি পাবো না ভেবে ভেবে কাটাতে হতো না বন্টি আমার। লাভলি ডার্লিং আমার। আর তোমাকে আমি কখনো কষ্ট দিতে দেব না। আর এবার যখন তুমি আমার সামনে আসবে তখনই আমি তোমাকে এমনি করে ভালোবাসা দিয়ে গাইবো। এ মেরা দিল প্যার কা দিওয়ানা, ও মেরা দিল প্যার কা দিওয়ানা, दीवाना दीवाना प्यार का करवाना।
এটা কি কোনো আদর্শ বাঙালি সুখী পরিবার নাকি খদ্দের ধরার খোলা বাজার? এই রে ও সব ফেসে গেছে। ছি বৌমা ছি, একজন গৃহবধূ হয়ে একটা পর পুরুষের কাছে নিজের রোজটাকে বিলিয়ে দিতে তোমার রুচিতে এতটুকু মাত্র না? আরে দূর মশাই, কত ছোট মন আপনার, খালি উল্টো পাল্টা কথা। আরে বাবা, লাভলিকে প্রথম দিন দেখার পর থেকে আমি আমার বোন করবো বলে ভেবে রেখেছিলাম। আর সেই জন্যই তো লাভলি বোনের জন্য এক সেট গয়না আর পোশাকটা আমি এনেছিলাম। আর তাই না বোনটি আমার? আর আমিও তো ভেবে রেখেছি যে সামনে ভাইফোঁটাতে দাদাকে আমি ভাইফোঁটা দেবো। হ্যাঁ, তা কোন হাতে ফোঁটা দেবে বৌমা? একটু আগে যে হাতে তোমার ওই প্রেমিক মার্কা দাদার গলা জড়িয়ে ধরে বলছিলে মাই সুইট হার্ট, আমি শুধু তোমারই। বাবা, ভাই বোনের সম্পর্কে রসায়নটা কবে থেকে এমন মুখরোচক হয়ে উঠলো বৌমা? কোন সংসারের রক্তের সম্পর্কের কোন ভাই বোনকে এমন নির্লজ্জ ভাবে খোলামেলা ভাবে মিশতে কখনো দেখেছো? মল্লিক মশাই, ওই যদি আপনার নিজের মায়ের পেটের বোন হতো তাহলে কি আপনি পারতেন ওকে এভাবে জড়িয়ে ধরে বলতে মাই সুইট হার্ট, তুমি কত সুন্দর? যে অপমান আপনি আজ আমায় করলেন তার জবাবটা আমি আপনার মেয়ে দুর্গার কাছ থেকে ঠিক বুঝে নেব। কেন মল্লিক মশাই? আমার দুর্গা তো আপনাদের নির্লজ্জতার কোনো সাক্ষী বা বাধা দিতে আসেনি, তাহলে সে কেন জবাব দেবে? চাপ বাবা, আপনিও দেখছি কোনো কিছু না বুঝে শুনে বাবার তালে তাল ঠুকতে চলে এসেছেন। কারো তালে তাল ঠুকতে আমি আসিনি বৌমা। নিজের চোখে যা দেখেছি, কানে যা শুনেছি, তাই আমি বলতে এসেছি। কি দেখেছেন শুনি? তোমাদের নির্লজ্জতার অশ্লীল দৃশ্য, অসভ্যতার সীমা ছাড়ানো কুরুচির ছবি, যা লজ্জায় ঘৃণায় আমি তোমাদের সামনে আনতে পারিনি, তাই তোমার শ্বশুর মশাইকে তোমাদের কাছে পাঠিয়েছিলাম। এবার বুঝেছি, এই বুড়ো বুড়ি চুক্তি করে তোকে এই বাড়ি থেকে তাড়াতে চাইছে। মল্লিক মশাই, মল্লিক মশাই। ওই তো তোর নামে এইসব গুজব রটাচ্ছে বোন। ওদের কোনো কথাই আমার স্বামী বিশ্বাস করবে না। আমার স্বামী শুধু আমাকেই বিশ্বাস করে। হ্যাঁ, বিশ্বাস করি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীকে যতখানি বিশ্বাস করা যায় আমিও ঠিক ততটাই তোমাকে বিশ্বাস করি। তারপরে আমার এই জন্মদাতা বাবা আর মমতাময়ী মাকেও কিন্তু আমি কম বিশ্বাস করি না লাভলি। আরে বাহ বাহ বাহ, আরে তুমিও তো দেখছি ওই আদর্শবান বাপের আদর্শবান ছেলের মতোই কথা বলছো। বড় তা তুমি তোমার এই আদর্শ সারা জীবন ধরে রাখতে পারবে তো ভাই? দাদা, আপনি হঠাৎ আমাদের বাড়িতে? আমার আশাটাই ভুল হয়েছে। আরে ওই দুর্গা বোনের মুখে শুনলাম তোমাদের নাকি বড্ড অভাব। আর তাছাড়া ওই তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে ওই গয়নাগাটির জন্য প্রায় খিটের মিটের লেগে থাকে। আর তাই ভাবলাম, আর তুমি তো আমার কারখানার ওয়ার্কার, তাই তোমাকে সেই কারখানার ওয়ার্কার থেকে প্রমোশন দিয়ে আমি আমার ম্যানেজার পদে শিফটিং করতে চেয়েছিলাম। আর পেমেন্টটাও ডবল করে দিতাম। আর সেটা জানাতে তো আমার এখানে আসা রে ভাই। সত্যি বলছেন দাদা? আরে হ্যাঁ রে ভাই, আর লাভলি বলে যাতে খুশি হয় তার জন্য এই অ্যাকসেট গয়না আর এই ড্রেসটা আমি এনেছিলাম। কিন্তু তোমার বাবা মা কি বুঝলো কি জানি, আমাকে যা নয় তাই বলে অপমান করতে লাগলো। ছি বাবা, তোমরা কি বলো তো, যে মানুষটা বাড়ি করে এসে এমন একটা সুসংবাদ দিতে এসেছে তাকে কিনা সুসংবাদ নয়, বরং সুসংবাদ নয়, নিয়তিবোধ হয় তোর জীবনে চরম দুঃসংবাদ বয়ে আনতে চলেছে। এখন যদি সাবধান না হও তাহলে তোর জীবনটা একেবারে ছারখার হয়ে যাবে রে বড়, একেবারে ছারখার হয়ে যাবে। বাবা, আর উনি তোর জীবনে প্রমোশন বাড়াতে আসেননি, এসেছে তোর জীবনে অশান্তি বাড়াতে, এই সংসারের শান্তি লুটে পুটে নিতে। মা, কি বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। বুঝতে যদি না পারিস তাহলে তোর স্ত্রীকে জিজ্ঞাসা কর। একটা বাইরে লোক এসে এমন মূল্যবান উপহার দেয় কোন সম্পর্কের অধিকারী? ভাই বোন যদি আসল সম্পর্ক হয় তাহলে কেন একে অপরকে জড়িয়ে ধরে এমন বেহায়া বেরেল্লাপনা? থামুন! বাবা, আমাকে যদি তোমার চরিত্রহীন বলে মনে হয়, তাহলে তুমি আমাকে এই গলা টিপে মেরে ফেলো। গলা টিপে মেরে ফেলো। লাভলি, বৌমা, এই প্রমোশনের কথাটা আমার জানাতে আসারে ভুল হয়েছে বড়। বেশ, তবে প্রমোশনটা আমি ফিরিয়েই নিলাম।
বাড়ি বন্ধক রেখে আমার কাছ থেকে যে নগদ 10 লাখ টাকাটা নিয়েছিলে দাদা তার সুদ সমেত আমার 1 সপ্তাহের মধ্যে ফেরত চাই। মল্লিক মশাই, কিন্তু এই 7 দিনের মধ্যে এতগুলো টাকা আমি কোথায় পাবো? আমার কথা শোনো, তুমি ওনার কাছে ক্ষমা চেয়ে নাও। আর তোমার বাবা মাকেও বলো ওনার কাছে ক্ষমা চেয়ে নিতে। অসম্ভব, আমার বাবা মা কখনো ক্ষমা চাইবে না। কিন্তু এর জন্য যদি তোর চাকরিটা চলে যায়, তোমাদের নিয়ে আমি গাছতলা থেকে ভিক্ষা করে খাবো বাবা, তবু তোমাদেরকে আমি কারো কাছে ভিক্ষা চাইবো? তাহলে বেশ, আমি চাইছি ওই সেদিনে একটা অ্যাক্সিডেন্টের জন্য তোমার বোনের সঙ্গে আমার ভাইয়ের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু সেদিন ওই দেনা পাওনার কথাটা আমার বলা হয়নি করো। তবে আজ আমি বলছি তোমার বোনের বিয়ের গণপর স্বরূপ আমার ভাইকে ওই নগদ 5 লাখ টাকা, 10 ভরি গয়না, তারপরে টিভি, ফ্রিজ, আলমারি, ড্রেসিং টেবিল এসব তো আছে। তা তুমি কবে পাঠাচ্ছ বলো? আর নইলে 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 আমার খেপা ভাইটা রেগে গিয়ে যদি তোমার বোন ওই দুর্গাকে কেটে টুকরো টুকরো করে পাঠিয়ে করে আমাদের বাড়িতে পাঠিয়ে দেয়, তখন কিন্তু আমায় দোষ দিতে পারবে না ভাইয়া। না মল্লিক মশাই না, আমার দুর্গার এত বড় ক্ষতি আপনি করবেন না। আরতি বলো না, আমি এখন কি করি? কাকে মেরে আমি কাকে রক্ষা করবো তুমি বলতে পারো আরতি? আমিও তো তাই ভাবছি গো। আত্মসম্মানের যে ছেলের ভবিষ্যৎ যে বড় বড় পারিবারিক মান সম্মানের চেয়ে মেয়ের জীবনের মূল্য অনেক বেশি গো, অনেক বেশি। তাহলে বৌমার কথা শিরোধার্য করে চলো, আমরা মল্লিক মশাইয়ের কাছে গিয়ে ক্ষমা চেয়ে নিই। বাবা, মল্লিক মশাই, বাবা, আমরা আপনাদের ভুল বুঝেছি। বাবা, আপনি আমাদের করে দিন। না বাবা না। কি যন্ত্রণা, কি যন্ত্রণা গো। তখন থেকে পেটের বাচ্চাটা পেটের মধ্যে কি যন্ত্রণা। ও দাদারা, ও দিদিরা, এই যারা কাছাকাছি আসে না, তারা একটু মুখ ফিরিয়ে দাঁড়ান তো। আমি এইখানে এই পেটের বাচ্চাটাকে খালাস করে নিই। কি যন্ত্রণা গো। এই দেখলে তো নাজমুল হাসপাতালে থাকতে এই হারামজাদি কেন এই জঙ্গলে এসে বাচ্চা প্রসব করছিল বাড়িতে? সর্বনাশ, শালা হেই জীবগুলো আবার এখানে চলে এসেছে। দেখে আমাকে দেখতে তোমার চিনতে পেরে যায়। আরে এগুলো জানি কাকুরি কাটি এখানে আমার লুকিয়ে বাচ্চা প্রসব করতে এসেছিস কেন? হারামজাদি লুকিয়ে লুকিয়ে কুচি করিয়েছিস। তোর ভাতাকে না আমরা বললে যাবো। ওই ভাতারের নামটা বল। কি মুশকিল, আমার তো এখনো বিয়েই হয়নি। ভাতার কোথা থেকে এ, তোর বিয়ে হয়নি? না। হায় রে বলে ফাটা বাবা, ফাটা বাবা। এ হারামজাদির কথা শুনলি হিমানি? এই কালামুখে আইবুড়ি হয়ে ওই টেম্পুরারি ভাতা দিয়ে কোচি করেছিল কোচি। এই তোর শখের ইয়েতে আমগুলো আমু। বল, বল হারামজাদি, তোর ওই টেম্পুরারি ভাতারের নামটা বল। সেই ছোড়ার কাছ থেকে না যদি তুই কোচি না চালাতে 20,000 না কষিয়েছি, আমার নাম ভাবিনি না রিনা। আমার নাম হিমানি নয়। বল না রে, বল। ওই টেম্পুরারি ভাতারের নামটা বল। ও কদিনের নাম বলতে পারো তো? এই কজন মানে? মানে একবার 5 জন মিলে আমাকে রেপ করেছিল। তারপর থেকে দেখি আমার পেটে বাচ্চা এসে গেছে। তুই তো ভাগ্যবতী ছুরি। তোর এই পেটের কচিটা যখন বড় হয় তাদের বাপেদের নাম জানতে চাইবে।
ঠিক আছে লো, ঠিক আছে। ওই ধীরে সুস্থে তোর ওই পেটের বাচ্চাটাকে খালাস কর। আমরা কদিন পরে এসে বলুন তো তোর স্বামীর কাছ থেকে কিছু পয়সা নিয়ে যাবো। আর তোর ওই কোচির 5 বাপকে বলিস এরা যেন আমাদের 5,000 টাকা করে দেয়। আর সেই সঙ্গে 5 লাখ রকমের শাড়িও যেন দেয় না। আরে কি হবে রে বৌদিমণি? তোমাদের কি হবে? খোকা খোকা হবে, কি হবে? লাগলে পরে জ্বলবে চিরকাল। এই বাপ কি বিপদে পড়েছিলাম রে বাবা? শালা এই ছেলেগুলো সেই এসে থেকে আর যেতেই চায় না। এদিকে পেটের মালটাকে খালাস করে সঠিক জায়গায় না পৌঁছানো পর্যন্ত আমার নিস্তার নেই। পুলিশের চোখে ফাঁকি দিয়ে কোনো রকমে গর্ভবতী মহিলা সেজে এই নির্জন জঙ্গল পথে একা বেরিয়ে বিপদ না দেখে এখান থেকে চলে যান। না না আমি একা নই, আমি আমার সঙ্গে তুমি যে বিবাহিতা তা তুমি আগে জানাওনি? না না তুমি ভুল করছো হ্যাঁ, রাজা। সত্যি আমি ভুল করছি। তোমার স্মৃতিতে ছেলু না দেখে তোমার মনে মনে আমি যে অনেক অনেক স্বপ্ন দেখেছিলাম। কি সেই স্বপ্ন? একটা ঘর বাঁধার স্বপ্ন, রাজা তোমায় করে নতুন করে একটা বেঁচে থাকার স্বপ্ন। রাজা সেই রাজা এতদিন খুন খারাপি গুন্ডাগার্দি ছাড়া আর কিছুই জানতো না। সেই যে তোমাকে নিয়ে নতুন করে একটা ঘর বাঁধার স্বপ্ন দেখেছিল, সেই রাজা সব চাওয়া পাওয়া আজ তুমি শেষ করে দিচ্ছ। না রাজা না, শেষ হয়নি রাজা, শেষ হয়নি। আজ আমি প্রথম জানতে পারলাম যে তোমার আমার স্বপ্নটা এক। তাই তো আজ আমি ঠিক করে নিলাম আমাকে যদি ঘর বাঁধতে হয় তোমার সঙ্গে ঘর বাঁধবো রাজা, আমি তোমার সঙ্গে ঘর বাঁধবো। অন্যের সন্তানকে গর্ভে ধরে আমার সাথে ঘর বাঁধতে তোমার লজ্জা করে না? ওই যে সন্তান ও রাজা, দেখো দেখো অন্যের সন্তান দেখো। এই না তোমার অন্যের সন্তান, বুঝতে পারলে? তা তো জানি না, দাদা এগুলো আমার হাতে তুলে দিয়ে বলে একজনের হাতে দিতে, তাহলে নাকি সে আমাকে অনেক অনেক টাকা দেবে রাজা। তুমি জানো এগুলো কি? এগুলো হেরোইন। এগুলো সময় পুলিশ তোমায় ধরতে পারলে সারাটা জীবন জেলের পথে মরতে হবে। আমি জানি না রাজা, দাদা যে আমাকে বললে কে তোমার দাদা? ওই যে সেদিন আমার পার্টনার সেদিন তোমাকে যে বিপদে ফেলতে চেয়েছে তোমাকে। সেই রাজকে আমি কাছে পেলে কেটে টুকরো করে দেবো। রাজা রাজা আজ আর তোমাকে এসব কাজ করতে হবে না রাজা। তুমি যখন আমার জন্য সবকিছু ছাড়তে পেরেছো, তখন আমি তোমাকে ছুঁয়ে কথা দিচ্ছি রাজা, আমিও আর এই নোংরা কাজ করবো না রাজা, আমি এই নোংরা পথ ছেড়ে দেবো। আমিও তোমায় কথা দিলাম ঝুমুরি, আজ থেকে আমি আমার সমস্ত খারাপ পথ ত্যাগ করি, রাজা আলোর পথ ধরি, তোমায় নিয়ে নতুন করে একটা ঘর বাঁধা। রাজা রাজা আজকে এই দিন শুধু এই দুজনার, আর কারো দিন এলো নয়। আজকে এই দিন শুধু এই দুজনার, আর কারো দিন এলো নয়। তোমার আজকে এই
পুলিশ এই অসময় অসময় এখানে এখানে পুলিশ এলো কি করে? নিশ্চয় পুলিশ সব তোমার এই মানটার খবর পেয়ে গেছে। তাই কি হবে রাজা? যেমন করে হোক এই মালগুলো এখান থেকে দূরে দূরে সরিয়ে দিতে হবে। কি করে? আমি এগুলো নিয়ে চললাম, ঠিক আছে? আর পুলিশ এসে জিজ্ঞেস করলে পুলিশকে শুধু একটা কথাই বলবে যে এ ব্যাপারে তুমি কিছু জানো না, তুমি কিছু জানো না। রাজা সাবধানে গিয়ে কিন্তু রাজা সাবধানে গিয়ে। সর্বনাশ! হায় ভগবান! আমি কি করলাম ঠাকুরে, আমি কি করলাম? রাজাকে আমি ইচ্ছে করে বিপদের মুখে ঠেলে দিলাম। আমার রাজাকে তুমি রক্ষা করলো। দেখি তোর পেটের কাপড়ে কি লুকিয়ে রেখেছিস, দেখা বলছি, নইলে কিন্তু গুলি চালাবো। না 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 বাবু, আমার পেটের কাপড়ে দেখি তুমি সেই মেয়েটা না যে একদিন অন্ধ সেজে আমায় ধোকা দিয়ে আমার সবকিছু লুটপাট করে নিয়েছিলে? আমার ভুল হয়ে গেছে, দাঁড়াবো আমার ভুল হয়ে গেছে। তবে জানতাম না যে আপনি দাঁড়াবো বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন, দাঁড়াবো বাবু, আপনি আমাকে ক্ষমা করে দিন। সেদিন আমি পুলিশ ছিলাম না, কিন্তু এই কয়েকদিন হলো আমি পুলিশের চাকরি পেয়েছি। কিন্তু ইচ্ছে করলে আজ আমি তোমাকে সেদিন সেই অপরাধের জন্য ছাড়া দিতে পারতাম, দাঁড়াবো বাবু। কিন্তু আজ আমি একটা অন্য কাজে ব্যস্ত আছি। তাই বাই দ্য ওয়ে, তুমি কোনো গর্ভবতী মহিলাকে এই আশেপাশে ঘোরাঘুরি করতে দেখেছো? না 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 না, আমি দেখিনি। ও গর্ভবতী মহিলা তো, মানে পেটে বাচ্চা প্রসব করবার জন্য হ্যাঁ হ্যাঁ ছিল। হ্যাঁ হ্যাঁ, কোথায় সে? এই তো একটু আগে পেটে বাচ্চা প্রসব করবার জন্য ওই জঙ্গলের দিকে ঢুকে গেল। ও মাই গড, মেয়েটা তাহলে বেশি দূর পালাতে পারবে না। এক্ষুনি গিয়ে তল্লাশি করলে। सब जल्दी आइए।